হাইড্রোডাইনামিক্স এর নতুন একটা চ্যাপ্টারে আপনাকে ওয়েলকাম করছি। চ্যাপ্টার নাম্বার 2, ইকুয়েশন অফ মোশন অফ ফ্লুইড, প্রবাহের গতি সমীকরণ। টিউটোরিয়াল 1 জাস্ট আমরা স্টার্ট করছি। মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, যেটা সর্বশেষ 21 সালে আসছিল। এই প্রবলেমটা এক্সামে চলে এসেছে ধরে আপনাকে পড়ালেখা করতে হবে। থিওরাম টাইপ প্রবলেম, এটা মূলত 5 মার্ক কিংবা 4 মার্কের জন্য আসবে। অসান্দ্র প্রবাহের ক্ষেত্রে অয়লার সমীকরণটাকে নির্ণয় করতে বলছে। এখানে অসান্দ্র বা ইনভিসিড ফ্লুইড বলতে কি মিন করছে ভাই? আমরা ভিসকস বা সান্দ্রতা সম্বন্ধে প্রত্যেকেরই ধারণা রয়েছে। যদি পানি এবং মধু চিন্তা করেন, তাহলে পানি এবং মধু এই দুটোর ভিতরে কোনটার সান্দ্র বল বা সান্দ্রতা বেশি? অবশ্যই মধু। এই সান্দ্রতা বলতে মিন করে যে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বা বাধার পরিমাণটা, যার বাধা বা ঘর্ষণ যত বেশি পার্টিকুলগুলোর মধ্যে, সেটার সান্দ্রতা তত বেশি। তাহলে এখানে আমরা এমন একটা ফ্লুইড নিয়ে কাজ করব যেটা অসান্দ্র হবে, অর্থাৎ এমন একটা তরল চুজ করব যার অভ্যন্তরীণ ঘর্ষণ বা বাধা বলতে কিছু নেই। সেই ক্ষেত্রে আমরা অয়লারের সমীকরণটাকে নির্ণয় করব। এভাবে লিখে থাকতে পারে, ডিরাইভ দ্য অয়লারস ইকুয়েশন অফ মোশন ফর ইনভিসিড ফ্লুইড। এভাবে থাকতে পারে যে ডিরাইভ দ্য অয়লারস ইকুয়েশন অফ দ্য ফর্ম ডিকিউ আপন ডিটি। কিউ হচ্ছে ভেলোসিটি, আপনি ইতিমধ্যে জানেন। আর যখন ভেলোসিটিকে আমরা ডেরিভেটিভ করি টাইমের রেসপেক্টে, তখন সেটা হয়ে যায় অ্যাক্সেলারেশন, অর্থাৎ বেগের পরিবর্তনটাই তো ত্বরণ। ইকুয়ালস টু এ এফ, এই এফকে বলে এক্সটার্নাল ফোর্স, আর নেগেটিভ 1/ρ, রো হচ্ছে ডেন্সিটি আর পি হচ্ছে প্রেশার। তাহলে নেগেটিভ 1/ρ ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নেবলা ইনটু পি, এই টোটাল এই অংশটুকুকে বলে চাপজনিত বল। এটাই হচ্ছে আমাদের ওয়েলার ইকুয়েশন, এটাই আমরা ডিরাইভ করব। তাহলে আমরা এই ওয়েলার ইকুয়েশনটাকে ডিরাইভ করার জন্য প্রথমে একটা ফিগার ড্র করব, দেন একটু মাতৃভাষায় কথাবার্তা লিখতে হবে। ফার্স্ট আমরা ধরে নিই এই পাশ থেকে ফ্লুইড ফ্লো হচ্ছে। এই প্রবাহিত ফ্লুইডের মধ্যে আমরা জাস্ট একটা সারফেসকে লক করে ফেলবো। ধরেন একটা সারফেস, এই সারফেসটাকে বলছি এস। এখন এই সারফেসের ভেতরে আবার একটা ছোট্ট একটা সারফেস নেব। তাহলে এই সারফেসের ভেতরে ছোট্ট একটা সারফেস, তাহলে এটাকে কি বলবো? ডিএস, তাই না? এই অংশটুকু বলছি। এবং এই ডিএস এর মধ্যে একটা পয়েন্টকে ফিক্সড করব, তাহলে এটা বলছি পয়েন্ট পি। এবং এই পয়েন্টে লম্ব বরাবর একটা নর্মাল ইউনিট ভেক্টর বা একক ভেক্টর এই বরাবর কাজ করছে। তার নর্মাল ভেক্টরকে আমরা সাধারণত এন দ্বারা ডিনোট করি। তার মাথার উপর আপনি ক্যাপ চিহ্ন দিতে পারেন কিংবা ভেক্টর সাইনও দিতে পারেন, কোনো প্যারা নেই, এটা একক ভেক্টর বোঝায়। আর এইখানে একটা আমাদের ভেলোসিটি কাজ করছে, ধরেন ভেলোসিটিটা এই দিকে যাচ্ছে, বা বেগ ভেক্টর বলতে পারেন, কিউ ভেক্টর। আর এই টোটাল এই সারফেসটার আয়তন, এইটারও যদি আমরা ক্যাপিটাল ভি বলি, তাহলে ছোট্ট যে একটা জায়গা ফিক্সড করলাম এই এস এর ভেতরে, তাহলে এইটার আয়তনটাকে কি বলবো? ডিভি, তাই না? আপনি পার্সিয়াল ভিও লিখতে পারেন, ডেল ভিও লিখতে পারেন, বাট ডিভি লিখলে কোনো প্যারা নেই। আর ভেতরে এই পি পয়েন্টের এই আশপাশের এই রিজনটুকুর জন্য, ডিভি আয়তনের জন্য, তাহলে ডেন্সিটি কিংবা টোটাল টুকু ডেন্সিটি কত হবে? ঘনত্ব, সেটাকে আমরা সিম্পলি রো দ্বারা ডিনোট করি। তো ডেন্সিটি হচ্ছে এক্ষেত্রে রো বা ঘনত্ব। এখন কথাবার্তাগুলো আমরা লিখতে পারবো যে ধরি ভি আয়তন বিশিষ্ট টোটাল ভি এই সারফেসটার, এই ফ্লুইডের মধ্যে যে ফ্লুইড ফ্লো হচ্ছে তার ভিতরে একটা জায়গাকে আমরা ফিক্সড করে নিলাম এই অয়লারের ইকুয়েশনটা ডিরাইভ করার জন্য। আয়তন বিশিষ্ট কোন প্রবাহী বক্রতল বা কার্ভ সারফেস এস দ্বারা আবদ্ধ, এর মধ্যে অবস্থিত যে কোনো বিন্দু পি, এই পি পয়েন্টে ডেন্সিটি হচ্ছে রো এবং আয়তন ডিভি। তাহলে আমরা যদি ভলিউম অর্থাৎ আয়তন এবং ডেন্সিটি ঘনত্ব জানি, তবে ভর বের করতে পারি। আমরা জানি ইতিমধ্যে ছোটকাল থেকে শিখে আসছি, ভর ইকুয়ালস টু ঘনত্ব ইন্টু আয়তন বা ডেন্সিটি ইন্টু ভলিউম। ঘনত্বকে আয়তন দ্বারা গুণ করলে আমরা ভর পেয়ে যাই, ভর বা মাস বলতে পারেন। আর ঘনত্বকে সাধারণত আমরা রো দ্বারা ডিনোট করি, আর আয়তন তো বুঝতে পারছেন, ভলিউম। আর আমরা ছোট্ট এই অংশটুকু নিয়ে যেহেতু কাজ করছি, তাহলে এই অংশটুকুর আয়তন কত? ডিভি। তাহলে ইন্টু ডি ভি, সুন্দর করে যদি লিখি রো ডি ভি।
আর এই পাশটাতে আছে মাস বা ভর। আর আমরা জানি ভাই এই ভর একটা কনস্ট্যান্ট জিনিস, ভরের কখনো পরিবর্তন হয় না। এই ডেনসিটি এবং আয়তন এগুলো চেঞ্জ হতে পারে, বাট ভর ফিক্সডই থাকবে। আমরা যদি ব্যাপারটা ফিল করাই, ধরেন এইখানে আমাদের 1 কেজি পানি আছে, এবং এটা আরো একটা ধরেন পাত্র, সেম পাত্র, সমান করে ড্র করি। এই যে এই পাত্রে 1 কেজি মধু আছে। তাহলে এখন বলেন তো ভাই, এই কোনটার আয়তন বেশি হবে? তাহলে এই পানি ধরেন পুরো পাত্র ভরে গেছে, আর মধু এর যেহেতু ডেনসিটি বা ঘনত্ব বেশি, সেহেতু ধরেন এই অংশ পর্যন্ত জায়গা দখল করেছে, অর্থাৎ আয়তন কম। তাহলে কি বুঝলেন ভাই, এটার আয়তন কম, মধুর ক্ষেত্রে আয়তন কম হচ্ছে, ডেনসিটি ঘনত্ব বেশি হচ্ছে, বাট 1 কেজিই তো, তাই না? আর এই পানির ক্ষেত্রে আয়তন বেশি আর ডেনসিটি কম, তার জন্য পুরো পাত্রটা ভরে যাচ্ছে, অর্থাৎ আয়তন বেশি হচ্ছে, বাট নিট ভরটা কিন্তু 1 কেজি থাকছে, এটাও 1 কেজি, এটাও 1 কেজি। তাহলে ভর একটা কনস্ট্যান্ট জিনিস, তাহলে যেহেতু কনস্ট্যান্ট, সেহেতু সময়ের পরিবর্তন সাথে এটা পরিবর্তিত হবে না। তাহলে এই মাসটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে আমরা এমন করে বলতে পারবো দেয়ারফর ডি ডিটি, সময়ের সাথে এটা ডেরিভেটিভ, রো ডি ভি, এই ভর, এই ভর মনে হচ্ছে রো ডি ভি, এটা ইকুয়ালস কত হবে? 0। এটার আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম, অর্থাৎ ভরের কোনো পরিবর্তন হয় না। আমি চাইলে কনস্ট্যান্ট লিখে রাখতে পারেন, এটা ভর ডেফিনেটলি কনস্ট্যান্ট বা ধ্রুবক। এখন আমরা একটা রাশি নিয়ে আসবো, সেটা হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। আমরা প্রত্যেকেই জানি ভর এবং বেগের গুণফলটাকেই ভরবেগ বলে, ছোটকাল থেকেই পড়ে আসছি। তাহলে যদি পি বিন্দুতে আমরা একটা পয়েন্ট ফিক্স করেছিলাম, পি, পি বিন্দুতে আপনি চাইলে এমন করে লিখতে পারেন, কিংবা ডাইরেক্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখাতে পারেন, পি বিন্দুতে প্রবাহী, আর এই ডিরাইভড অর্থাৎ অয়েলের গতি সমীকরণটা আপনি ভাই 2-3 ভাবে দেখাতে পারেন। আমরা এখন সেকেন্ড মেথডে মূলত ডিরাইভ করছি। যদি পি বিন্দুতে প্রবাহী কণার বেগ কিউ হয়, তবে সম্পূর্ণ আয়তনে, এই টোটাল ভি আয়তনে আমরা ভর বেগটাকে বের করবো। প্রথমে ভর বেগটা লিখি, যে ভর বেগ ইকুয়ালস টু কত হবে? এই মোমেন্টাম হচ্ছে ভর বেগ, ডেফিনেটলি ভেক্টর, সেটা ভেক্টর সাইন দেবো, ইকুয়ালস টু আমরা লিখবো ভর বা মাস ইন্টু ভেলোসিটি বা বেগ। তাহলে ভর আমরা ইতিমধ্যে পেয়েছি রো ডিভি, এটা হচ্ছে ভর ইন্টু বেগ, ভেলোসিটিটা হচ্ছে আমাদের কিউ। তাহলে এটা লিখতে পারবো কিউ রো ডিভি, এটা হচ্ছে মোমেন্টাম। তাহলে এটা জাস্ট একটা পয়েন্টে মোমেন্টাম বের করলাম, পি পয়েন্টে, পি পয়েন্টে মোমেন্টাম বের হলো। এখন যদি আমরা সম্পূর্ণ তলে ভরবেগ বের করতে চাই, তাহলে আমরা এখানে লিখে দেবো তবে ভি আয়তনে সম্পূর্ণ ভরবেগ, ভরবেগ বা মোমেন্টাম, ক্যাপিটাল এম ইকুয়ালস টু ভর ইন্টু বেগ, লিখে ফেললাম। তাহলে যেহেতু সম্পূর্ণ বললাম, সেহেতু টোটাল এই সারফেসে আমাদের টোটাল সারফেসের যে ভলিউম, সেটার জন্য সমাকলন করে ফেলতে হবে। তাহলে ইন্টিগ্রেশন ভি দেন কিউ রো ডি ভি, এটা হচ্ছে আমাদের টোটাল মোমেন্টাম বা সম্পূর্ণ আয়তনের জন্য ভরবেগ। এখন আমরা যদি ভরবেগের পরিবর্তনটাকে হিসাব করি, তাহলে জাস্ট টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে ফেলবো। তাহলে ডি ক্যাপিটাল এম ভেক্টর ডিটি, তাহলে রাইট সাইডটাতেও ডেরিভেটিভ করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন ভি
দেন ডি ডিটি velocity q rho dv ডেরিভেটিভ করছি। এখন রাইট সাইডে যদি একটু লক্ষ্য করেন ভাই, আমরা ভেতরে এখানে দেখছি যে ইউভি ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারবো। রো ডিভি এইটারে যদি আমরা ইউ বলি আর কিউ এটা যদি ভি বলি, তাহলে আমরা প্রত্যেকে জানি ডেরিভেটিভের ফর্মুলাটা ডিডিএক্স ইউভি, ইউভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইউ এর ডেরিভেটিভ, তাই না? তো সেটাই করব। তাহলে ইন্টিগ্রেশন ওভার ভি জায়গায় থাকলো, আর এখানে ফার্স্ট আমরা এই ইউ রেখে দিলাম, রো ডিভি এটা রাখলাম, একটাকে রেখে আর একটা ডেরিভেটিভ করতে হবে, দেন প্লাস সাইন দিয়ে আর একটা রাখবো আর একটা ডেরিভেটিভ করবো, এই তো কাজ। তাহলে ডি কিউ আপন ডিটি, কিউ কে জাস্ট ডেরিভেটিভ করলাম, এবার প্লাস সাইন দেবো, এবার কিউ অ্যাজ ইট ইজ থাকবে এবং এইটারে ডেরিভেটিভ করব। তাহলে ডি ডিটি অবশ্যই টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, দেন রো ডিভি। এখন দেখুন তো ভাই, এখানে কি থাকছে, ইন্টিগ্রেশন ভি আয়তনে, দেন এই ফার্স্টটাতে রো, এটা একটু সাজায় লিখতে পারি সুন্দর করে, যে ডি কিউ আপন ডিটি ইন্টু রো ডি ভি প্লাস আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়েছিলাম কি ওটা, এই যে এখানে এটার 1 নম্বর ইকুয়েশন দিয়েছিলাম যে যেহেতু মাস বা ভর একটা কনস্ট্যান্ট জিনিস, সেটার ডেরিভেটিভ 0, তাহলে এই সেম জিনিসটাকে আমরা এখানে পেয়ে গেছি না, এই যে এখানে। তাহলে টোটাল এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, 0। তাহলে এখানে আর কিছু থাকছে না। লেফট সাইডে আমাদের ছিল যে ডিএম অর্থাৎ চেঞ্জ অফ মোমেন্টাম, ভরবেগের পরিবর্তন ইকুয়ালস টু এটা, এটার আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম, পরবর্তীতে এটা অ্যাপ্লাই করব। এগেইন আর কোন বস্তুর উপর, এই যে তরলের ক্ষেত্রে 2 ধরনের ফোর্স বা বল কাজ করে, একটাকে বলে বডি ফোর্স, একটা হচ্ছে সারফেস ফোর্স। ধরেন এখানে কোন একটা ফ্লুইড পার্টিকেল আছে, এই পার্টিকেলটার উপরে 2টা বল কাজ করবে, একটা নিচের দিকে গ্র্যাভিটি, যেটাকে আমরা বডি ফোর্স বলি, গ্র্যাভিটি নিচের দিকে কাজ করবে, এবং এই পয়েন্টের উপর একটা প্রেসার কাজ করবে, যেটাকে সারফেস ফোর্স বলি। তাহলে আমাদের 2 ধরনের বল বের করতে হবে। তাহলে সেটা বের করার জন্য আমরা ধরে নেব যে, মনে করি বা ধরি, বাংলাগুলো আগে লিখে রাখলে ভালো হতো, যে প্রবাহী কণার প্রতি একক ভরের উপর প্রযুক্ত বল ক্যাপিটাল এফ, আর যেহেতু ফোর্স একটা ভেক্টর আছে এফ ভেক্টর, তাহলে ভি আয়তনে বলতে পারবো, দেয়ারফর ভি আয়তনের প্রবাহীর সম্পূর্ণ বল, অর্থাৎ একক ভরে যদি ফোর্সটা এফ হয়, তাহলে রো ডিভি এই ভরে আমাদের ফোর্সটা কত হবে, জাস্ট এটার সাথে এফটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। আর যদি সম্পূর্ণ
আয়তনে বলি তাহলে সম্পূর্ণ আয়তন জাস্ট ইন্টিগ্রেশন করে ফেলতে হবে। তাহলে এই কথাটা আমরা এখানে লিখতে পারবো, সম্পূর্ণ বল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ভি দেন ফোর্স এফ বা বল ইন্টু রো ডি, এটা রো ডেফিনেটলি রো ডি ভি। একটা ফোর্স পেয়ে গেছি, এটারে বলে আমাদের বডি ফোর্স। তাহলে আমাদের এখন সারফেস ফোর্সটা বের করতে হবে। সারফেস ফোর্স বের করার জন্য আবার ধরি বা মনে করি যে এস তলের এলিমেন্ট ডিএস। দেখেন ভাই, আমরা যখন ফিগার ড্র করছিলাম যে এটা যদি একটা সারফেস এস হয় বা তল এস হয়, তাহলে এটার একটা ছোট্ট এলিমেন্ট হচ্ছে ডিএস। তাহলে সেটা এখানে লিখছি যে এলিমেন্ট ডিএস এবং বহিস্থ দিকে ফিগারটা যা ড্র করেছি সেসব লিখছি ইউনিট নর্মাল ভেক্টর বা একক লম্ব ভেক্টর বলতে পারেন। সেটাকে বলছি এন ক্যাপ, কিংবা সিম্পলি আপনি এন দেন ভেক্টর সাইন দিতে পারেন। এবং ডিএস এর ওপর প্রেসার বা চাপ পি হলে আমরা বলছিলাম যে পি পয়েন্টে প্রেসার বা চাপ সেটা হবে পি। বহিস্থ প্রবাহের জন্য এর ওপর বল equals to negative p n vector into ds। এসব কিভাবে লিখলাম ভাই? আমরা ছোটকাল থেকেই জানি যে প্রেসার p equals to f by a, প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলটাই প্রেসার। তাহলে এখান থেকে আমরা এই ফোর্স f equals to কি লিখতে পারবো? p into a না, এরিয়ার সাথে যদি প্রেসারটাকে মাল্টিপ্লাই করি তবে আমরা ফোর্সটা পেয়ে যাবো। তাহলে এখানে আমরা বল নির্ণয় করছি, বল। তাহলে একইভাবে এখানে সেটাই করা হয়েছে, p into n ভেক্টর into ds। তো এখানে আবার নেগেটিভ সাইনটা কিভাবে আসলো? কারণটা হচ্ছে যে চাপ, এই যে প্রেসার পি, এইটা এই তরলের উপর সর্বদা লম্বভাবে ভেতরের দিকে কাজ করে। বাট এখানে যে নর্মাল ইউনিট ভেক্টর এন, এটা বাইরের দিকে। দেখেন, তার জন্য আমরা বোঝাচ্ছি যে এই নেগেটিভ সাইন দিয়ে যে দিকটা উল্টো, আমরা যেই দিকে ধরছি তার উল্টো, তাই না? তাহলে এই প্রেসার যেহেতু ভিতরের দিকে কাজ করে, বাট এই নর্মাল ভেক্টরটা বাইরের দিকে যাচ্ছে, সেহেতু আমরা নেগেটিভ সাইন ইউজ করলাম এখানে, জাস্ট দিক বোঝানোর জন্য। তাহলে মোট তলীয় বলটা কত হবে? তাহলে মোট সারফেস ফোর্স, টোটাল সারফেস, এটাকে ইন্টিগ্রেশন করে ফেলতে হবে। তাহলে ইন্টিগ্রেশন ওভার দ্য সারফেস এস, দেন পি জায়গায় থাকলো, দেন এন ভেক্টর জায়গায় থাকলো, দেন ডি এস। এখন এখানে আমরা গস ডাইভারজেন্স ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি বা থিওরামটা। আমরা গস ডাইভারজেন্স থিওরাম দিয়ে অনেক কিছু কথা বলতে বলেছিলাম চ্যাপ্টার 1-এ। গস ডাইভারজেন্স থিওরামটা কি ছিল আমরা চাইলে এখানে একটু লিখতে পারি, বা একবারে লিখে দিই এখানে, যে উইথ দ্য হেল্প অফ গস ডাইভারজেন্স থিওরাম আমরা এটা লিখতে পারি যে সারফেস ইন্টিগ্রালটা হয়ে যাবে ভলিউম ইন্টিগ্রাল। অর্থাৎ সারফেস ইন্টিগ্রাল থেকে আমরা ভলিউম ইন্টিগ্রালে যাইতে পারি গস ডাইভারজেন্স থিওরাম অ্যাপ্লাই করে।
আর এই যে পি আর এন আছে না, পি আর এন, এই দুটা কনভার্ট হয়ে যাবে ভেক্টর ডিফারেন্স অপারেটর ন্যাবলা ইনটু অর্থাৎ ডট পি তে, আর ডিএস তো চেঞ্জ হয়ে যাবে ভি, অর্থাৎ সারফেস হয়ে গেল ভলিউম, আর পি ডট এন যে ছিল এটা হয়ে গেল ন্যাবলা ডট পি, আর এই এস এর জায়গাতে ভি, যেহেতু ভলিউম বরাবর ইন্টিগ্রেশনটা হচ্ছে। এটা মূলত গস ডাইভারজেন্স থিওরেম, আপনি পাশে লিখে দেবেন। চ্যাপ্টার 1 এ আমরা এই গস ডাইভারজেন্স থিওরেম অনেক বেশি ডিসকাস করেছি, যে গস থিওরেম দ্বারা আপনাকে সিম্পলি যদি লিখে দেখা এখানে, যে ওখানে হয়তো 2-3টা করে ইন্টিগ্রাল দেওয়া ছিল, বাট জয়টা ইন্টিগ্রালে দেন না, এখানে একই জিনিসকে মিন করে। তাহলে ইন্টিগ্রেশন এস পি ডট এন ফ্যাক্টর ডিএস, এইটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন ওভার ভি, অর্থাৎ আয়তন বরাবর, দেন এখানে ডাইভারজেন্স হয়ে গেল, যে ডাইভারজেন্স থিওরেম বলে কোন একটা ভেক্টরের সাথে এই যে স্কেলার, তাহলে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ন্যাবলা ইনটু পি যখন করলাম সেটা ডাইভারজেন্স হয়ে গেল, দেন ডিভি। এই দুটো সেম, একই কাজটা এখানে করলাম, জাস্ট এটা থেকে এটা লিখলাম। এখন আমরা দুইটা ফোর্স পেয়ে গেছি, একটা হচ্ছে সারফেস ফোর্স এইটা নিচেরটা, আর এই উপরে এটা হচ্ছে আমাদের বডি ফোর্স। তাহলে এই দুটাকে যোগ করলে আমরা চেঞ্জ অফ মোমেন্টামটা পেয়ে যাব। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি জানি, নিউটনস গতির দ্বিতীয় সূত্র হতে নিউটন সেকেন্ড লটা আমরা জানি ভাই, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তাই না? তাহলে এই ভরবেগের পরিবর্তনের হারটা, ভরবেগ বলতে মিন করছে তো এই ফোর্সটাকে, তাই না? আমরা তো ফর্মুলা জানি যে এফ ইকুয়ালস টু এম এ, আর এম হচ্ছে আমাদের ভর, আর ভর তো কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না, বাট এই এ হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। আর ত্বরণ মানে কি ভাই? ডিভি আপন ডিটি, সময়ের সাথে বেগের পরিবর্তনটাই হচ্ছে ত্বরণ। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে বেগের পরিবর্তন হওয়া মানে এই ভরেরও পরিবর্তন হচ্ছে একসাথে। তাহলে এই ভরবেগের পরিবর্তনের হারটাই তো আমাদের ফোর্স, তাই না? তাহলে আমরা দুইটা এক্ষেত্রে ফোর্স বের করলাম, একটা হচ্ছে এইটা মোট তলীয় বল বা সারফেস ফোর্স, আর এটা হচ্ছে আমাদের বডি ফোর্স। তাহলে এই দুটার যদি যোগ করে ফেলি তাহলে আমরা চেঞ্জটা পেয়ে যাব। তাহলে এখন আমরা বলতে পারবো যে নিউটনস গতির দ্বিতীয় সূত্র হতে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ডি ক্যাপিটাল এম আপন ডিটি ইকুয়ালস টু, জাস্ট এই দুটো যোগ করে ফেলবো, তাহলে ইন্টিগ্রেশন ওভার ভি, দেন ক্যাপিটাল এফ রো ডিভি, এই প্রথমটা লিখলাম, দেন এইটা এই পরেরটা মাইনাস ইন্টিগ্রেশন ভি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ন্যাবলা ইনটু পি ডিভি। আর এটুকু দেখেন তো ভাই, ডিএম আপন ডিটি আমাদের 2 নম্বর ইকুয়েশনটাতে কি ছিল? ডিএম আপন ডিটি ইকুয়ালস টু ইন্টিগ্রাল ডিকিউ ডিটি রো ডিভি। তাহলে জাস্ট এইটুকুর পরিবর্তে আমরা ওই অংশটুকু বসাই দেবো। তাহলে লেফট সাইডে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন ওভার ভি ডিকিউ আপন ডিটি, 2 নম্বর ইকুয়েশন থেকে লিখছি, দেন রো ডিভি ইকুয়ালস টু, এই ফার্স্টটাতে যা ছিল তাই রাখলাম, এফ রো ডিভি মাইনাস ভি, এটা পি ডিভি। রো আর পি এর মধ্যে ঝামেলা লাগাই না ভাই, এই বাঁকা করে লিখছি, এটা হচ্ছে রো, এটা পি,
রো ডেন্সিটি পি প্রেসার। তাহলে সবগুলাকে যদি আমরা এক পাশে করি তাহলে কি হবে, ইন্টিগ্রাল ভি dq upon dt, then rho dv negative v f rho dv plus vector differential operator nebula p dv equals to রাইট সাইডে এখন কিছু নাই, 0। তাহলে সবগুলোতেই আমাদের ইন্টিগ্রেশন v এবং dv কমন রয়েছে, সেহেতু কমন নিয়ে ফেললে কি হবে, ইন্টিগ্রেশন v, তাহলে এখানে পড়ে আছে আমাদের dq upon dt into rho নেগেটিভ সাইন, এখানে পড়ে আছে জাস্ট f রো f, রোটা প্রথমে লিখি, ডেন্সিটি রো আর আমাদের ফোর্স f, আর এইখানে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নেবলা ইনটু p, আর আমরা কমন নিয়েছি dv ইকুয়ালস টু 0। আমরা ভি আয়তনের জন্য এটা ইন্টিগ্রেশন করলাম, বাট যদি আয়তনটা আরবিটারি হয়, অর্থাৎ যে কোনো আয়তন হতে পারে কিংবা অবাধ আয়তন বলতে পারেন, আয়তনটা যদি ফিক্স না বলি তখন আমরা এটাকে নাই করে দিতে পারি ইন্টিগ্রেশনটাকে, যেহেতু আয়তন অবাধ। বা লিখতে পারেন যেহেতু আয়তন অবাধ বিবেচনা করি সেহেতু আমরা এই ইন্টিগ্রেশনটা বাদ দিয়ে লিখতে পারি dq upon dt দেন রো মাইনাস, বাট রোটাকে প্রথমে লিখলে ভালো দেখাবে, রো ইন্টু এটা, তার মাইনাস রো এফ ফোর্স, দেন প্লাস ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ইন্টু পি ইকুয়ালস টু 0। এখন আমাদের কাঙ্ক্ষিত ফরম্যাটটা নিয়ে আসতে হবে, অর্থাৎ এটা দেখাতে বলছিল, এইটা নিয়ে আসবো, তাদের এপার ওপার করলেই তো হবে, তাই না? তাহলে dq upon dt, এ দেখেন তো ভাই লেফট সাইডে এইখানে রো, এখানে রো, তাহলে আমরা লেফট সাইডে কিংবা বোথ সাইডে যদি রো দ্বারা ডিভাইড করি তাহলে কি হবে, এই রো রো নাই হয়ে যাবে ডিভাইড করলে, তারপর নেগেটিভ সাইনটা থাকবে, রো দ্বারা ডিভাইড করলে শুধুমাত্র এখানে ক্যাপিটাল এফ পড়ে থাকবে, আর এক্ষেত্রে প্লাস, এখানে যেহেতু রো ছিল না সেহেতু 1 upon রো থেকে যাবে, ডিভাইড করলাম, দেন অপারেটর ইন্টু পি ইকুয়ালস টু 0। therefore আমরা ফাইনাল ফর্মটা যদি নিয়ে আসি dq upon dt ইকুয়ালস টু, এফটাকে রাইট সাইডে দিয়ে দিলাম, এই দুইটাকে একসাথে, দেন নেগেটিভ 1 upon রো ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নেবলা ইনটু পি। এটাই হচ্ছে আমাদের ওয়েলার্স গতির সমীকরণ। ই হয় নির্ণেয় ওয়েলারের গতির সমীকরণ। দ্যাটস ইট। এতটুকু ভেবে কথা হবে নেক্সট